আসিফ মাহমুদ এবং আরেকজন হাসনাত আব্দুল্লাহ, তারা দুজন মিলে মুরাদনগর এবং দেবিদ্বারে প্রায় 800 কোটি টাকার প্রকল্প নিয়ে গেছে। এবং কয়েকদিন আগে আপনিও শুনেছেন, আমিও শুনেছি, জেলা পরিষদ প্রশাসক তিনি জানিয়েছেন যে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা বরাদ্দ উন্নয়ন প্রকল্পের নামে নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে আমার উপজেলায় বা আমার আসনে এই বরাদ্দ কেন দেয়া হলো না, আমার নামে কেন দেয়া হলো না, বা ভাই সাংবাদিক তার এলাকায় কেন দেয়া হলো না, শুধুমাত্র কুমিল্লায় কেন, বা কুমিল্লার 2টি উপজেলায় কেন, অন্য জায়গায় না কেন? তো এরকম নানান প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জন্য আমি বলেছি যে এই যে উন্নয়ন বরাদ্দগুলো বিভিন্ন নেতার নামে দেয়া হলো, এমনকি আরেকজন জামাত নেতা, তিনি এমপি হয়েছেন, আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার এলাকার উন্নয়নে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 120 কোটি টাকা নিয়ে গেছেন উন্নয়ন প্রকল্পের নামে। এই জন্য আমি বলেছি যে এই উন্নয়ন প্রকল্পের নামে এই টাকা দিয়ে 77টি আসন কিনেছে জামাত এবং এনসিপি। তারা তাদের এলাকায় ক্যাম্পেইন করেছে যে আমরা এই উন্নয়ন করেছি, রাস্তা এনেছি, ব্রিজ এনেছি, কালভার্ট এনেছি, এই কাজ সেই কাজ, মন্দিরে মসজিদের বরাদ্দ এনেছি, মাদ্রাসা স্কুল কলেজের বরাদ্দ এনেছি, এগুলো তারা প্রচার করেছে। তার মানে কি? তার মানে সরকারের যে উন্নয়ন প্রকল্পের টাকা, সেই টাকা দিয়ে তারা ভোট কিনেছে, স্পষ্ট কথা। এই জন্য আমি বলেছি যে জামাত ইসলাম এককভাবে অতীতে সর্বোচ্চ 18টির বেশি আসন পায়নি। সেই জামাত ইসলাম কিভাবে 77টি আসন পেল? এবং এই আসন কিন্তু শুধু জামাত ইসলামের, এনসিপির না। এনসিপি এককভাবে নির্বাচন করলে একটি আসন পেত না, সেই সম্ভাবনা তাদের ছিলও না। আমরা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। এবং 18 মাসের যে লুটপাট, চাঁদাবাজি, থানা থেকে হান্নান মাসুদরা তারা চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো। আমরা দেখেছি কিভাবে ডিসি নিয়োগ কেলেঙ্কারি সেই হাসনাত এবং সার্জিস জড়িত, কিভাবে আপনার অন্যান্য ছাত্র উপদেষ্টা বলেন আর ওই বিভিন্ন মিনিস্ট্রির যারা ছাত্র উপদেষ্টা ছিল তাদের নামে কেলেঙ্কারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়ক নামে কিভাবে আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে, বিভিন্ন লুটপাট, এগুলো আমরা দেখেছি। এবং এই লুটপাট যে তারা করেছে, অন্যায় অপরাধ যে করেছে, এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো শহীদ উসমান হাদি, যে উসমান হাদিকে নিয়ে তারা এখন রাজনীতি করছে, সেই উসমান হাদি এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করেছিল। প্রথম অপরাধ, এনসিপি সেই আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ যেভাবে 71কে কুক্ষিগত করেছিল, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এনসিপি দুর্নীতি করেছে। এবং এনসিপির যে নেতা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, আগে খাইতে পারতো না, ম্যাচ ভাড়া দিতে পারতো না, পড়তে পারতো না, সে এখন গাড়িতে চড়ে। এই কথাগুলো উসমান হাদি বলে গেছে। এমনকি আর অনেক কথা কিন্তু উসমান হাদি এই এনসিপি সম্পর্কে বলে গেছে। এনসিপি সম্পর্কে বলেছে যে তারা জুলাই ঐক্যকে বিনষ্ট করেছে। তাহলে আজকে শহীদ উসমান হাদি যে কথাগুলো বলল, এই কথাগুলো কি উসমান হাদি আসলে বিশদগার করে গেল নাকি সত্য বলল? এনসিপিকে জবাবদিহিতা করতে হবে না? আজকে জবাবদিহিতা না করে আজকে বড় বড় কথা বলছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাদের অন্যান্য নেতারা, হাসনাত আব্দুল্লাহরা, তারা এখন হিসাব দিচ্ছে। কিসের হিসাব দিচ্ছে? আপনার নামে যে এই টাকা বরাদ্দ নিয়েছিলেন, এটাই তো অপরাধ। আপনি কি উপদেষ্টা ছিলেন? আপনি কি ছিলেন? কি পদে ছিলেন? আপনারা বলেন যে আমরা কিংস পার্টি গঠন করে নাই। শোনেন, এনসিপি নাহিদ ইসলামের বাসায়, মন্ত্রীপাড়ার বাসায় বসে এনসিপি গঠিত হয়েছে, এটা কিংস পার্টি। এবং আমার দুঃখ লাগে যে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানের পরে একটা দল সরকারের সুযোগ সুবিধা নিয়ে গঠিত হলো, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চেয়েছিল এনসিপি ক্ষমতায় যাক এবং সাথে জামাত থাকুক এবং বিএনপি ক্ষমতায় না আসুক। সেটার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। বিদেশে গিয়ে বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চাই। কোন দল? বিএনপি। আর নির্বাচন চায় না কারা? এনসিপি, জামাত। ওই সময় এনসিপির সার্জিস আলমরা স্লোগান দিয়েছে না, 5 বছর চাই, 5 বছর চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছিল? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমনকি এই জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছিলেন পিয়ার ছাড়া, সংস্কার ছাড়া নির্বাচন হইতে দিব না। তো আপনাদের পিয়ার তো হয় নাই।
তাহলে কি সংস্কার করেছেন? অন্তর্বর্তী সরকারের আমলে এত দুর্নীতি অনিয়মের কথা উঠে আসছে, এটি আসলে সরকার কিভাবে দেখবে, এটি নিয়ে ফিরবো আপনার কাছে রাশেদ খান। তবে আমি একটু মোস্তফা কামাল আপনার কাছ থেকে শুনে আসি যে আপনি কি রাশেদ খানের বক্তব্যের সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা। আর গত কয়েকদিনে তো বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, যেরকম আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে 6 জন নবজাতকের মৃত্যু, এদিকে আবার রামিসা হত্যার বিচারও শুরু হয়েছে, এদিকে জনপ্রশাসনে বড় রদবদল শুরু হয়েছে, প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, অন্যদিকে আবার পুশিন বাড়ার আশঙ্কায় সীমান্তে অস্বস্তি তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের অবস্থান কিরকম? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক রাশেদ খান আমার অত্যন্ত পছন্দের এবং খুব আদরের, আবার অত্যন্ত ভরসারও, কিন্তু তিনি হতাশায় ভুগছেন, কষ্টে আছেন। তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের কিন্তু এসব তথ্য জোগাড় করতে অনেক কষ্ট হয়। কে আনন্দে আছেন, কে ব্যথা বেদনায় ভুগছেন, এই তথ্যগুলো বের করতে। কিন্তু গত কিছুদিন থেকে আমাদের তথ্য কষ্ট করে বের করতে হয় না, আক্রান্তরা বলে দিচ্ছেন কত ব্যথা যন্ত্রণা ভোগ করছেন। 5 আগস্টের আগ পর্যন্ত খুব আলোচিত বিষয় ছিল, রাশেদ খানরাও এটা বেশি করে বলতেন, এই জন্য তাদের প্রতি মানুষের আলাদা একটা ভক্তি জন্মেছিল। যাদেরকে আমরা এখন এনসিপি নামে ডাকি তারাও এই কথাটা বলতেন। কথাটা হচ্ছে এই যে আমাদের যে ভবিষ্যৎ সংসদটি আসবে, ভবিষ্যৎ বলতে যেটা এসে গেছে, আকাঙ্ক্ষা ছিল যে সংসদের প্রতিনিধিরা অর্থাৎ মাননীয় এমপিগণ সংসদ নিয়ে ব্যস্ত থাকবেন, অর্থাৎ আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবেন, আইন সংস্কার করবেন, রাষ্ট্রের বিভিন্ন বিধি ব্যবস্থায় কোথায় গোলমাল আছে সেগুলো দেখবেন। আর তারা কখনো ইট রড সিমেন্টের কায় কারবার করবেন না। কিন্তু কি ট্র্যাজেডি দেখেন, তারা কিন্তু ওই উন্নয়নের নামে, ওই বরাদ্দের নামে, ওই রাস্তার নামে, ব্রিজ কালভার্টের নামে ওই পুরনো বন্দোবস্ততে আছেন। কে কত মাইল রাস্তার কাজ নিতে পেরেছেন, কে কয়টা ব্রিজ করতে পেরেছেন, কি সাংঘর্ষিক দেখেন। এক অর্থে এটা কিন্তু জাতির সাথে প্রতারণা। বললেন কি কিন্তু করছেন কি। রাশেদ খানও যেটা বলছেন, ওই বরাদ্দগুলো যদি বিশেষ করে যে কয়েকটা উল্লেখ করেছেন, আমি যেহেতু জনপ্রতিনিধি নয়, আমার কোনো বেদনা নাই এখানে, কিন্তু দেখবার মতো বিষয় আছে, বুঝবার মতো বিষয় আছে। রাশেদ খানের এলাকায় যদি ওভাবে বরাদ্দ যেত হাসনাত আব্দুল্লাহর মতো অথবা সজীব ভুইয়ার মতো, তাহলে বোধহয় উনিও এই কষ্টে থাকতেন না। অর্থাৎ তিনিও ইট রড সিমেন্টের প্রথম দিকেই বলেছেন, এটা এক ধরনের তথ্য। আমি তো প্রশ্ন তুলেছি, জি, অর্থাৎ আপনারা ওই পুরনো বন্দোবস্ততে থাকতে আমার কিন্তু ব্যাখ্যা আছে। আমি বলেছি, ব্যাখ্যা অবশ্যই আমি বলেছি যে যদি আপনি এই বরাদ্দ দিতে হয় তাহলে সকল উপজেলায় সমানভাবে দেন, যেখানে যতটুকু প্রয়োজন। আমাকে দিলেন না, ওনাকে কেন দিলেন? এটা তো বৈষম্য, এটা তো অন্যায়, এটা তো দুর্নীতি, এটা তো অপরাধ হয়ে গেল। কিন্তু নৈতিকভাবে ওইটা দাবি করাই কারো কিন্তু ঠিক নয়, কারণ আপনারা তো কথা দিয়েছিলেন যে সংসদকে প্রাণবন্ত করবেন। কি দিয়ে? সংসদের প্রাণ হচ্ছে ব্যক্তি হিসাবে মাননীয় সংসদ সদস্যরা, আর বিষয়বস্তু হিসাবে আইন প্রণয়ন, আইন সংস্কার, আইন মেরামত অথবা আইনকে যুগোপযোগী করা, রাষ্ট্রের কাঠামোগুলোকে ফাংশনাল করা। এই সুযোগটা কিন্তু 5 আগস্ট বাংলাদেশে এনে দিয়েছিল, বিশেষভাবে এনে দিয়েছিল। কিন্তু এখন আমরা কি তথ্য পাচ্ছি যে আসন কেনা বেচা হয়েছে। তাহলে এখানে ক্রেতাকে, বিক্রেতাকে, মধ্যবর্তী কারা ছিলেন, ফড়িয়া কারা ছিলেন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে গেল যে জনগণের সাথে এই তামাশাটা করলেন কেন? বললেন কি, করলেন কি, এখন আবার বলছেন কি, চাচ্ছেন কি? সুযোগ তো ছিল, এখনো আমার বিশ্বাস এই সুযোগ আছে। রাশেদ খান হয়তো সংসদে নেই, তার জায়গা থেকে তিনি কিন্তু এই পয়েন্ট রেজ করতে পারেন, এখনো সুযোগ আছে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের সময়কার যে ধরনের কার্যক্রম সরকারের উপর এক ধরনের মরার উপর বিষের ফোড়ার যেটা বলে মতো পড়ছে, বা সরকারের উপর দায়ী চলে আসছে এক প্রকার, এটা আসলে কিভাবে? সেটার অবশ্যই আমি মনে করব শুধু টক শো জমানোর জন্য নয়, সংবাদের শিরোনাম হওয়ার জন্য নয়, অবশ্যই সেটার একটা বিহিত করা দরকার আছে। কথায় কথায় ডক্টর ইউনূসকে আসামি করব, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, তিনি কোনো জবাব দেন না। তারা যদি এমনটা আশা করে থাকেন যে ডক্টর ইউনূস মাঝে মধ্যে দুই একটা কথা বলবেন, এরপর তারা এটা নিয়ে আবার একটু আলোচনা করবেন, ওই ভদ্রলোক খুব খেয়াল করবার মতো বিষয়, কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। মাঝে দিয়ে যেটা একবার বলেছেন, সাম্প্রতিক তার সফরে আরেকবার অবধি বলেছেন যে নতুনরা বলতে তিনি এনসিপি কে বোধহয় মিন করেছেন যে তারা ভালো করবে।
তো এটা যদি না, তার তারা উচ্চাশা- মন্ত্রী হবে, মন্ত্রী এটি বলছে, হবে। মন্ত্রী হবে। তো তার ওই উচ্চাশা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ওনাকে প্রশ্ন করা উচিত। ওনার জন্য এই ছেলেরা কিন্তু বদনামের ভাগীদার হয়েছে। তাদেরকে কিংস পার্টি, এটা কিন্তু গালি, এটা কোনো আদর সোহাগ না। ওনার জন্য তাদেরকে এই গালি শুনতে হচ্ছে। তো যদি তিনি এদের অভিভাবক হতেন, ফাংশনাল অভিভাবক হতেন, তাদের মঙ্গল চাইতেন, তাদের পার্টিটাকে অবশ্যই সুন্দর একটা পার্টিতে পরিণত করে দিতে পারতেন। এই ছেলেরা কিন্তু 3-4 ভাগে বিভক্ত এখনো। তার মানে অভিভাবকত্বটা তিনি করেননি, বরং অভিভাবকত্বের নামে তিনি ক্ষমতা ভোগ করেছেন। সেটা অবশ্যই বিচারের আওতায় আসা উচিত। এরই মধ্যে এনসিপির 2-1 কিন্তু প্রকাশ্য বলা শুরু করেছে যে তাদের হাতে একটা মুড়ির মোয়া ধরিয়ে দিয়ে যে তিনি ক্ষমতা এনজয় করেছেন। তো এই জন্য শুধু এটা কথার ছলে না রেখে অবশ্যই এটার একটা পর্যায়ে যাওয়া উচিত। নয়তো আগামী দিনগুলোতে এখন যেভাবে কথা আসছে, কে কত বরাদ্দ নিয়েছেন, আমি বলছি বরাদ্দ নিয়েছেন, তারা যখন অভিযোগ করেন এইভাবে কিন্তু বলেন না, বলেন যে নিয়েছেন, খেয়ে ফেলেছেন। শব্দগুলো কিন্তু বয়ানগুলো ওভাবে আসে। তো সেটা বরাদ্দ হোক আর যেটাই হোক, তারা তো এই কাজে থাকার কথা ছিল না। তারা তো দেশ বিনির্মাণের কথা শুনিয়েছিলেন আমাদেরকে, নতুন বাংলাদেশের কথা শুনিয়েছিলেন। তাহলে এখানে ছলনা কে করেছেন, ছলনার শিকার আমরা কারা হয়েছি? আর অভিভাবক হিসাবে ডক্টর ইউনূসকে কিন্তু এসব বলে এক ধরনের পার পাইয়ে দেয়া হচ্ছে। যদি সত্যি মনে করা হয় যে এগুলো অভিযোগ, এগুলো বাজে কাজ তিনি করেছেন, অবশ্যই সেটার একটা বিহিত হতে পারে এবং হওয়াই উচিত। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। মোস্তফা কামাল, এই পর্যায়ে রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার নানান দুর্নীতির চিত্র চলে আসছে, অনিয়মের চিত্র চলে আসছে, এটি নিয়ে আসলে সরকারের উপরে যে দায়টা পড়ছে, সরকার আসলে এটি কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে পরিস্থিতি ট্যাকেল দিবে, আর জনগণই বা আসলে কি ভাববে এসব নিয়ে? দেখেন, জনগণ তো তার ভাবনা ভাববেই, ক্ষমতায় যেই থাকুক না কেন বা যেই অতীত হোক না কেন, জনগণের একটা ভাবনা থাকে এবং সেই ভাবনা জনগণ সবসময় সাথে সাথে প্রকাশ করে না। একটা সময় বিস্ফোরণ ঘটে, শেখ হাসিনা রেজিমে 14 বছরে কিছু হয়নি, একদম শেষ সময়ে 16 বছরের শেষের দিকে এসে পতন হয়েছে। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস তারাও চেয়েছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনই হয়েছে। তিনি নির্বাচন দিতে চাননি, তার বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে। তিনি ক্ষমতাকে এনজয় করছিলেন। তার উপদেষ্টারা মনে করছিলেন যে চেয়ার পেয়েছি, এটা আজীবনের। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা কখনো 3টায় কখনো 4টায় অফিসে যেত। এমনকি অফিসে মানুষজন গিয়ে দেখেছে যে তারা সেই সচিবালয়ে ঘুমাচ্ছে। তো এটাই কি সংস্কার? আপনি দায়িত্ব নিলেন যে আপনি সংস্কার করবেন, আপনি সংস্কার না করে আপনি সচিবালয়ে রেস্ট রুমে আপনি ঘুমাচ্ছিলেন। তাহলে সারা রাত আপনি কি করছিলেন? জুয়া খেলছিলেন? কি করছিলেন? তো এইটাই কি সংস্কার? আমি বুঝলাম না আসলে যে তারা এরকম অভিযোগ আমি আরো অনেক সাংবাদিকের কাছ থেকে শুনেছি। সাংবাদিকরা আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বা মাহফুজ আলমের বক্তব্য নিতে গেছে, শুনছে গিয়ে যে অফিসে নাই, শুনছে গিয়ে ঘুমাচ্ছে। এমনকি এটি হয়েছে মাহফুজ আলমের ক্ষেত্রে, আমি শুনেছি সাংবাদিকদের মারফত যে তিনি বিকাল 5টায় একদম অফিস টাইম শেষ, সে সময় তিনি সচিবালয়ে ঢুকেছেন। তো এইটা তো সংস্কার হতে পারে না। আজকে মাহফুজ আলম ফেসবুকে মাঝে মধ্যে বড় বড় বোমা ফাটান, মানে সব দায় তিনি বিএনপি বা অন্য দলকে দেন। তো আপনাদের দায় নাই? আপনারা যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা পরিষদে গেলেন, সেই সংস্কার না করে কেন 6 মাসের মাথায় নাহিদ ইসলাম পদত্যাগ করলো? আচ্ছা, নাহিদ ইসলাম যে বিএনপির দুর্নীতির কথা বলছে যে 1 থেকে 6 পর্যন্ত কি দুর্নীতি হয়েছিল সেটা তদন্ত করা দরকার। তো আপনি যে 6 মাস ছিলেন, 6 মাসে তথ্য মন্ত্রণালয়ে কি কি সংস্কার করেছেন? আপনার ওই 6 মাসে কি দুর্নীতি হয়নি? আচ্ছা, আপনি ওই 6 মাসে কেন আওয়ামী লীগের 16 বছরের দুর্নীতির হিসাবটা আপনি জাতির সামনে তুলে ধরেন নাই? কি কি অন্যায় অপরাধ হয়েছিল? তো আপনি তো সংস্কার করতে পারেন নাই। আপনি কি সংস্কার বোঝেন? আমি তো মনে করি নাহিদ ইসলাম নিজেই সংস্কার বোঝেন না। সংস্কার বুঝলে তিনি কোনোভাবেই দায়িত্ব ছাড়তেন না, কারণ তিনি জনগণকে কথা দিয়েছিলেন এই চেয়ারে গিয়েছি কেন? সংস্কার করার জন্য। এই চেয়ারে গিয়েছি বিচার করার জন্য। এই চেয়ারে গিয়েছি মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। কিন্তু আপনি কোনোটাই করলেন না। তার মানে কি? তার মানে এই যে মানুষ পরবর্তীতে এনসিপি কে ভোট দিল না, নেপালের
যারা গণঅভ্যুত্থানের নেতারা তারা যদি ক্ষমতা আসতে পারে, বাংলাদেশের নেতারা কেন ক্ষমতা আসতে পারলো না? কারণ মানুষ বুঝে ফেলিয়েছে যে 18 মাসে যা লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, ডিসি নিয়োগ কেলেঙ্কারি, এসপি নিয়োগ কেলেঙ্কারি, বন্দর কেলেঙ্কারি, হান্নান মাসুদ, কেন বন্দর মাসুদ হলো? তার নামের আগে কেন বন্দর লাগাইতে হলো? কারণ তিনি বন্দরের উপদেষ্টা হয়েছিলেন, বন্দরের কাছ থেকে কমিশন খাচ্ছিলেন। অথচ এই ছেলেটি গণ অভ্যুত্থানের সময় নায়ক মাসুদ ছিল। আজকে এইভাবে তারা বিতর্কিত হয়েছে। এ পর্যায়ে মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জেনেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন, এটি নিয়ে নানা জল্পনা কল্পনা আলোচনা চলছে। আপনি আসলে বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মশক নিধন নিয়ে বেশ ভালো রকম একটি মন্তব্য করেছেন, যে বলেছেন যে ডোবার পাশে গিয়ে বসে থাকতে তাহলে শেখা যাবে যে আসলে কিভাবে মশক নিধন করতে হয়। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে আজকে আবার এক গণমাধ্যমে দেখলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের কয়েকজন তারা দেশের বাইরে ফ্রান্সে যাচ্ছেন সড়কে বাতি কিভাবে জ্বালাবেন এটি শিখতে। আসলে এই সবকিছু আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? একটা বিষয় আমি একসাথে বলে ফেলি, ভাগ না করে। একটা মানসিকতা লালন হচ্ছে যে শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার নিয়ম পদ্ধতিগুলো ভালো। অর্থাৎ শেখ হাসিনা যদি ওগুলো করে থাকেন ওইটা আপত্তির বিষয়, কিন্তু আমি যদি করি তাহলে এটা বিষয় খারাপ না। তার সময় আমরা দেখেছি শেখ হাসিনার আমলে খিচুড়ি রান্না শিখতে, এটার নাম প্রশিক্ষণ কোর্স, বাইরে যাচ্ছেন, এক ধরনের আনন্দ বিলাস করছেন। পুকুর কাটা শিখতে যাচ্ছেন বাইরে, বিশাল এক প্রজেক্ট, অনেক টাকা এদিক সেদিক করা, প্লেজার ট্যুর দেয়া। তো এরকম একটা জায়গায় যখন মাননীয় প্রধানমন্ত্রী রীতিমতো মন্তব্য, আমি বলবো না সেটা, তিনি সতর্ক করেছেন, একটা বার্তা দিয়েছেন। তো বার্তা দিতে হবে কেন? কারণ এটা তো একটা রোগ। রাষ্ট্রীয় টাকা তছরুপ করা প্রশিক্ষণের নামে, অভিজ্ঞতা অর্জনের নামে, এগুলো কিন্তু এইভাবেই লেখা হয় যে জনস্বার্থে অভিজ্ঞতা অর্জন, পুকুর কাটা শিখা, খিচুড়ি রান্না শিখা, তামাশা কাকে বলে। তো শেখ হাসিনার সময় এগুলো খারাপ ছিল কেন? শেখ হাসিনা করেছিলেন বলে, বা তার পছন্দের লোকেরা করেছিলেন বলে, আর আপনি করলে আবার ঠিক আছে। আমি যদি এইগুলো একটা দিক। হাসান আব্দুল্লাহ সম্ভবত একটা সময় বলেছিলেন যে আমাদের হাসিনা আমলের সবই চাই, শুধু হাসিনাকে ছাড়া। তাহলে কি তার মন্তব্যই ঠিক হতে চললো? হ্যাঁ, তিনি একটা মন্তব্য করেছেন আফসোসের জায়গা থেকে, ওইটাই সঠিক হতে চলেছে। আমরা দেখছি যখন মশক নিধনের বিষয়ে এরকম একটা বার্তা আমাদের সামনে আসলো, তার মানে প্রধানমন্ত্রী যথাযথ উপলব্ধি করেছেন এবং একটা সতর্ক বার্তা দিয়েছেন। এবং সামনে কিন্তু ডেঙ্গু সিজন। এই সতর্ক বার্তার মধ্যে আবার রাজশাহী থেকে আসছে সড়কে বাতি জ্বালানো শেখার জন্য। তো এগুলো তো জাতির সাথে তামাশা মশকরা করা, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর এবং এই সরকারের একটা নির্দেশনা আছে যতদূর সম্ভব কৃচ্ছতা সাধন করা। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এটা কিন্তু অর্থনীতিবিদ হওয়া লাগে না এটা বুঝতে। তো এর মধ্যে যারা এই সুযোগগুলো নিতে চান তাদেরকে শুধু সতর্ক করা পর্যন্ত সম্ভবত যথেষ্ট নয়, এগুলো শক্ত পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এই গেল একদিক। দ্বিতীয় দিক, একটা বিষয় আমি রাশেদ খানের সাথে একটু যোগ করতে চাই, এটা আরেকটা দুর্ভাগ্য। বরাবরে তারুণ্যকে অপছন্দ করার একটা মানসিকতা আমাদের প্রবীণদের মধ্যে থাকে। তো সেটা আমরা কিভাবে পাই? আপনি খেয়াল করে দেখুন, এই কোটা বিরোধী আন্দোলনের আগে যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন, তখন কিন্তু বেশি আলোচিত ছিলেন রাশেদ, নূর, তারা। পরবর্তীতে আরো অনেক যোগ হয়েছে। আপনি খেয়াল করে দেখুন, আমি এই মুহূর্তে যে কয়েকটা মনে পড়ে, তাদের প্রতি কিন্তু প্রবীণদের তাচ্ছল্য ছিল। রাশেদ খানের যিনি ইমিডিয়েট বড় নেতা, বড় ভাই নূর, তার নাম হচ্ছে বিকাশ নূর। না, নূর আমার জুনিয়র। আচ্ছা, জুনিয়র, কিন্তু নেতৃত্বে বোধহয় আপনার উপরের পদ তার ছিল। স্বাভাবিক। হ্যাঁ, তার নাম হচ্ছে বিকাশ নূর। কত আদরের নাম, খেয়াল করে দেখেন। কারো নাম বিকাশ, কারো নাম ক্যাশ, কারো নাম নগদ। এই পর্যায়ে এসে কি হলো? বন্দর মাসুদ। একসময় আমরা শুনতাম গাল কাটা কামাল, কান কাটা ওইটা, মুরগা মিলন, এই ধরনের এগুলো দিয়ে কিন্তু একটা মেসেজ পাওয়া যায় যে কি চোখে তাদেরকে আমরা দেখি। এই জেনারেশন দেখেন, কারো নাম ডারবি নাসির, ডারবি নামের আগে, কারো নাম সান্ডা মাহফুজ, আরো অনেক নামে তো ছিল। আবার এই তাদের এই অ্যাসোসিয়েটের মাধ্যমে আমরা কিন্তু আবার জানতে পারছি কার কয়দিন কতটুকু গাঁজা খাওয়া লাগে। এগুলো কি তাদের জন্য সম্মানের, অথবা শুনতে কি আমাদের খুব একটা ভালো লাগে? নিশ্চয়ই না। যাতে কি মেসেজ পাচ্ছে, এই মেসেজগুলো তারাই কিন্তু দিচ্ছেন।
আমি এটা আপনার কথা সূত্র ধরে রাশিদ খানের কাছে একটু জানতে চাই যে রাশিদ খান, আপনি তো এখন বিএনপির একটি অংশই বলা চলে, আপনি কি দেখতে পাচ্ছেন যে তরুণদেরকে বিএনপি ভালোভাবে বা বিএনপি যথার্থ মূল্যায়ন করছে কিনা? দেখেন, পৃথিবীতে কেউ কাউকে মূল্যায়ন করতে পারে না। নিজেকে নিজে যদি মূল্যায়ন করা যায় তাহলে যে কেউ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য, অর্থাৎ আপনাকে তৈরি করতে হবে। এখন আপনার যোগ্যতা নাই একটা পদে আসীন হওয়ার, কিন্তু আপনি চান, তাহলে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে? এটা কি সম্ভব? তো তরুণদেরকে বিএনপি মূল্যায়ন করছেন, এটা ভুল। বিএনপিতে অসংখ্য তরুণ নেতৃত্ব রয়েছে এবং তরুণরা নিজেদের মতন করে রাজনীতি করতে চায়। দল গঠিত হয়েছে দুইটা, একটা গণ অধিকার পরিষদ, একটা এনসিপি। এছাড়া জামাতের মধ্যে তরুণ আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তরুণ আছে। এখন তরুণরা সবাই কি আসলে বিএনপিতে আসবে? তরুণরা সবাই কি জামাতে যাবে? না, তরুণদের যে আদর্শে ভালো লাগবে তরুণরা সেখানে যাবে। সুতরাং তরুণদের মূল্যায়নের কিছু নাই। তরুণরা যদি নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করে বিভিন্ন দলে তরুণরা মূল্যায়িত হবে। এবার আসেন এনসিপির যে কথা আমি ওই সময় বলছিলাম, আর একটু শেষ করি। দেখেন, এনসিপি কে নিয়ে জামাত ইসলাম অনেক মন্তব্য করেছে, আবার জামাত ইসলামকে নিয়ে এনসিপি অনেক মন্তব্য করেছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন যে বাপের থেকে বড় হতে চেও না। তার মানে কি? বাপ হলো জামাত আর এনসিপি হলো ছেলে। আর হঠাৎ করে দেখলাম ছেলে বাপের থেকে বড় হইতে চাই। ছেলে কি বলছে? ছেলে বলছে আগামী নির্বাচনে আমরা প্রধান বিরোধী দল হব, আবার তারপরের নির্বাচনে আমরা ক্ষমতায় যাব। এখন আমি জানি না আসলে ছেলে যে হঠাৎ করে বাপের থেকে বড় হইতে চাইতেছে, এটা কি বাপ জানে? বাপ যদি না জানে, জানার পরে বাপের অবস্থা কি হবে? তো নানান ধরনের মানে সংকট সমস্যা হইতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে সম্ভবত এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ থাকছে না। আমি সেটা আসবো যে এইটা যদি বাপ ছেলের মধ্যে যদি এই ধরনের আচরণ হয় যে ছেলে বাপকে জানায় না, বাপ ছেলেকে জানায় না, তাহলে তো প্রবলেম। এখন স্থানীয় নির্বাচনে এনসিপি চ্যালেঞ্জ গ্রহণ করুক। তারা বলছে যে এনসিপি যদি জামাতের সাথে না যেত, জামাত এত আসন পেত না। এবং এটার এক্সাম্পল তারা ডাক্তার জারাকে দেখায় যে এককভাবে নির্বাচন করে ডাক্তার জারা প্রায় 40 কিংবা 45,000 ভোট পেয়েছে। তো এনসিপির যারা প্রার্থী আছে বা প্রার্থী ছিল, তারা এককভাবে ইলেকশন করলে ভোট বেশি পেত। আসিফ মাহমুদ দেখলাম যে একটি টকশোতে বলছে যে এককভাবে যদি এনসিপি ইলেকশন করত, যে পরিমাণ ভোট পেয়েছে তার থেকে বেশি ভোট পেত। আসলে কি সত্য? দেখেন, এনসিপি যে পরিমাণ ভোট পেয়েছে এর 95% জামাত ইসলামের ভোট। ঝিনাইদহ জেলাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এক ধরনের ডিম নিক্ষেপের শিকার হয়েছে, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত। এরপরে সেখানে যতগুলো প্রতিবাদ হয়েছে সেখানে 30, 40, 50 জনের বেশি হয়নি। সারা বাংলাদেশে যেখানে যেখানে প্রতিবাদ হয়েছে 30 জন, 40 জন, 20 জন হয়েছে। অথচ নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার বক্তব্যে উল্লেখ করছিলেন যে আমি ডাক দিলে 50,000 থেকে 1 লাখ মানুষ নেমে আসতো। মানে কি? পলিটিক্স কি এত সস্তা নাকি যে একটা কথা আপনি বলে দিলেন তো প্রমাণ তো পাইলেন যে আপনি মনে করেন আঘাতপ্রাপ্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে মানুষ নামে নাই। তার মানে আপনার ওই যে ফেসবুকে যে ফ্যান ফলোয়ার, এটা আপনার নিজস্ব ফ্যান ফলোয়ার না, এটা জামাতের ফ্যান ফলোয়ার। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই ঘটনায় প্রমাণিত হয় যে এনসিপি নিজস্ব ভোট ব্যাংক নাই, এটা জামাতের ফ্যান ফলোয়ার, এটা জামাতের ভোট ব্যাংক। এবং জামাতের ভোট ব্যাংক নিয়ে এখন যদি এনসিপি বাপের থেকে বড় হইতে চায়, আগামীতে বিরোধী দল, তারপরে সরকারি দল, এটা বাস্তবসম্মত কি না? দেখেন, আপনার সামর্থ্য যতটুকু রয়েছে ততটুকু কথা বলেন, নিজের ওজন নিজে মাপতে শেখেন। ওই যে মূল্যায়নের কথা বললেন না, যে নিজেকে নিজে আগে মূল্যায়ন করেন। এনসিপি মনে করে যে আমি তো ক্ষমতায় যেতে পারতাম। আরে ভাই, আসলে তো সম্ভব ছিল। নেপালে যদি সম্ভব হয়, বাংলাদেশে কেন সম্ভব হবে না? সম্ভব হয়নি কেন? কারণ দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট। 18 মাসে ওই যে সার্জিস আলম কি বলেছিল যে আমরা সবাই ওই 18 মাসকে মিস করব। মন চাইলেই উপদেষ্টার বাড়িতে ঢুকে গিয়েছি, মন চাইলেই প্রধান উপদেষ্টার বেডরুমে ঢুকে গিয়েছি। তার মানে কি? তার মানে মন চাইলেই দুর্নীতি করেছে, মন চাইলেই 5 স্টারে রুম বুক করে সেখানে থেকেছে, মন চাইলেই চাঁদাবাজি করেছে, মন চাইলে ওই যে সার্জিস আলম কি এক নারীর কাছ থেকে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 7 লাখ টাকা পেয়ে ক্ষুব্ধ হয়েছিল না? এবং সেই নারী নিজে বলছে যে তার কাছ থেকে বিভিন্ন কাজ দেওয়ার কথা বলে মোট 48 লাখ টাকা নিয়েছে। তার মানে কি? তার মানে এনসিপি এইভাবে চাঁদাবাজির টাকায় চলছে, অথচ অন্যদেরকে চাঁদাবাজ বলছে। আজকে এনসিপির আয়ের উৎস কি? নাহিদ ইসলাম 6 মাস ছিল,
6 মাসে কয় টাকা হয়? আমি এরপরে যে নাহিদ ইসলাম এখন বিশাল বিলাসবহুল বাড়ি নিয়ে থাকে, এরপরে নাহিদ ইসলাম যে ওই রূপায়ণ টাওয়ারের বিশাল অফিসের ভাড়া দেয়, কই থেকে টাকা আসে? সাদাবাজির টাকায়। শেষ কথা বলি, শেষ কথা হলো আসিফ মাহমুদ বলল যে আমাদের যারা ডোনেশন করে তাদের নাম প্রকাশ করলে তারা বিপদে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার তো তোমাদের ছিল, সেই সময় একই কথা বললা, এখনো একই কথা বললা। তার মানে কি, কোন দেশ থেকে কালো টাকা আসতেছে? ওই যে একজন জামাতের বুদ্ধিজীবী বলল না, ওই ব্যারিস্টার আপনার কি যেন নাম, ব্যারিস্টারের যে কবির, শাহরিয়ার কবির বলল যে একটি বিদেশি, মানে আমি নাম না বলি, একটি দেশ নাকি এনসিপি কে ফান্ডিং করতেছে। তাহলে আমাদের প্রশ্ন যে এনসিপি কে আসলে কোন দেশ ফান্ডিং করতেছে বাংলাদেশে ষড়যন্ত্র করার জন্য জামাতের সাথে হাত মিলিয়ে, সেটাও আমরা জানতে চাই। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে আমরা যে ধরনের পরিবেশ পরিস্থিতি দেখে আসছি, তা এখন আসলে সরকারের ভাবমূর্তি আদৌ বিকশিত করছে কি করছে না। ছিলাম যে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। আসলেই কি তার অসুস্থতা নাকি অন্য কিছু, আপনি এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? আরেকটি যে জামায়াত ঘোষণা দিয়েছে যে যে কোনো সময়ই বিরোধী দল ঘোষণা করতে পারে ছায়া মন্ত্রী সভার, এটি আসলে এই মুহূর্তে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচিত বিষয় তো বটেই। প্রথমটা জবাবে বলবো, ওনার পদত্যাগের বিষয়ে কারণ দেখানো হয়েছে তিনি অসুস্থ, অর্থাৎ অসুখ। তো ওনার কি অসুখ এটা কিন্তু জানানো হয়নি, কোন কিসিমের অসুখ। 104 দিনের মধ্যে লোকটা অসুস্থ হয়ে গেলেন, তো অসুখটা আবার ছোঁয়াচ্ছে কিনা, অন্য কারো উপর আরো যায় কিনা, 104 দিনে আরো ছড়াবে কিনা, অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। ইতিহাস তো তাই বলে। আর অসুস্থতার নামে নানান কাজ এইভাবে করা হয় যুগে যুগে, খুব কমন একটা কারণ অসুস্থ। দেখা যায় যে বাদ বাকি সব কাজে করেন। আবার রাষ্ট্র কখনো আজ পর্যন্ত এই ধরনের ঘটনায় অথবা ওই ব্যক্তিও তার অসুখের নামটা বলেন না, কারণ এটা পরিষ্কার হওয়া উচিত কোন কিসিমের অসুখ। তাহলে আশেপাশের লোকজনেরও তো সাবধান থাকার একটা বিষয় আছে। গেল একদিক। দ্বিতীয় দিক, ছায়া মন্ত্রিসভা যেটা আপনি বলছেন, এটা পাশ্চাত্যে ব্যাপক প্রচলিত, শ্যাডো ক্যাবিনেট বলে। বিরোধী দল বলেছে যে বাজেট অধিবেশনের পরেই তারা ঘোষণা করতে পারে। আচ্ছা, এটাও ভালো খবর। এটার অর্থ হচ্ছে পাহারা দেয়া, ছায়ার মতো লেগে থাকা। এটা বাংলাদেশে কিন্তু আরো বিভিন্ন সময় আলোচনায় এসেছে। মানুষ এতে একটু একটু আশাবাদী হয় যে অন্তত পাহারা দেয়া, এই কাজটুকু তো হবে। আবার বিরোধী দলের কাজও কিন্তু আসলে সেটাই। কিন্তু যতবার না বলা হয়েছে বারবার, মানুষ আশাবাদী হয়েছে। মানুষ আশাবাদী না হয়ে তো উপায়ও নাই মানুষের, কিন্তু তারা শেষ পর্যন্ত এই কাজটা কেউই ঠিকভাবে করেন না। সবসময় এটা আলাপ আলোচনা, এতে করে আলাপ আলোচনা অতি কথনের মধ্যে থেকে থাকতে থাকতে ছায়া সরকার আর লুঙ্গি সরকার কোনটা, মানুষ এগুলো একটা হাস্যকর বিষয় হয়ে যায়। মানুষকে আশাবাদ দেখান, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের এই সংসদের ইতিহাসে গেল 15.5 বছর তো এক কিসিম হয়েছে, মাঝে মধ্যে নাটকীয় প্রতিবাদ হয়েছে, নাটকীয় বিরোধিতা হয়েছে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে ওগুলা ছিল এক ধরনের গৃহপালিত বিষয় আশয়। তো এবার যদি তারা সত্যি সত্যি জামাত সেটা করতে পারে, জামাতেরও সুযোগ আছে। আমরা বারবার কথায় কথায় বলি সরকারের 100 দিন হয়েছে বা 3 মাস পার হয়েছে, সমান্তরালে তো প্রশ্ন আছে, যারা অপোজিশনে আছে তাদেরও তো ওই সময়টুকু পার হয়েছে, তাদের পারফরমেন্স কি? আমরা শুধু সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি, বিরোধী দলেরও তো ব্যর্থতা সফলতার বিষয় থাকতে পারে। মোস্তফা কামাল, আপনি কি মনে করেন কিনা যে একজন সম্পাদক হিসেবে যে জামাত বা এনসিপি যাই বলি না কেন, এই জোটটি রাজনৈতিক মাঠে কতটুকু ভূমিকা রাখতে পারলো এই 100 দিনের কথাই যদি আমরা বলি? কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পারেনি। আমাদের আশাবাদ ছিল এই কারণে যে এবারের সংসদটা প্রথমত একটা ব্যতিক্রমী সংসদ। যিনি সংসদ নেতা তার জীবনে প্রথম সংসদ, একদম প্রথম সংসদ। যিনি বিরোধী দলীয় নেতা তার জীবনেও এটা প্রথম সংসদ। এতে করে প্রেক্ষিতটা ভিন্ন। তো তারা কিন্তু পারতেন। বিএনপিতেও তরুণ এমপি আছেন কয়েকজন, জামাতে এনসিপিতে তো আছেন। তো তরুণও এখানে দুই দিক থেকে মিন করে, একটা হচ্ছে বয়সের তারুণ্য, আর একটা হচ্ছে সংসদে প্রথম আসার তারুণ্য। তো এই তারুণ্যের যে একটা ছাপ আমরা কিন্তু সংসদে এখনো ওইভাবে দেখিনি। মাঝে মধ্যে যখন বিচ্ছিন্নভাবে দেখেছি একটু আধটু করে, মানুষ আশাবাদী হয়েছে। কারণ মানুষ পছন্দ করে এখন। আপনি পছন্দ করেন আর অপছন্দ করেন, আমি বলি বা না বলি, মানুষ সেটার অপেক্ষায় থাকে না। মানুষ শুনতে চায় টু দি পয়েন্টে কথা বলা। মাঝে দিয়ে কিন্তু কয়েকজন সরকারকে খুব সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করেছে এবং সরকারের দিক থেকেও কিন্তু রেসপন্স এসেছে। সরকার যে চুপ করে থেকেছে তা নয়, এটা কিন্তু
মন্দের ভালো হিসাবে একটা ভালো লক্ষণ আমরা খেয়াল করেছি, কিন্তু একদম। পরবর্তীতে দেখলাম যে কথায় কথায় খুদ ধরা, দোষ ধরা, খুদ ধরা খুব ক্রেডিটের কাজ নয়। আবার মাঝে মধ্যে বলা হয় যে আমরা খালি সরকারকে সহযোগিতা করবে, আপনাদের এত সহযোগিতা ও দায়িত্ব নয় আপনাদের। কত আপনার সহযোগিতা বক্তব্য আপনারা পরিষ্কার করবেন? আপনারা মোস্তফা ভুল কামাল। ত্রুটিগুলো জি, পরিষ্কার ধন্যবাদ। করেন, এ পর্যায়ে আমি একটু সরকারকে রাশেদ ধরেন, খানের- সরকারের কাছ থেকে জবাব আদায় করেন, মানুষ ওটার অপেক্ষা করছে। কিন্তু জি, এ পর্যায়ে রাশেদ খান আপনার কাছে জানতে চাই, আপনিও কি মোস্তফা কামালের মতো মনে করেন কিনা যে বিএনপি বলছি, বিরোধী দলের যে ছায়া মন্ত্রিসভা গঠনের যে প্রস্তাব, এটি আসলে সরকারের উপরে এক ধরনের নজরদারি কিনা, আর এটি কি খুব জরুরি কিনা? জামাত ইসলাম তো ফেসবুকে সরকার গঠন করেছিল, কিন্তু সেই সরকার আসলে স্থায়ী হয়নি। জনগণ বিএনপিকে ভোট দিয়েছে এবং Actual বিএনপি সরকার ছিল। জি Actual বিএনপি সরকার গঠন করেছে। Actual সরকার মানে এখন BNP তারা এই যে ফেসবুকে সরকার গঠন করলো, তো ফেসবুকে সরকার গঠনের স্বাদ এখন এই ছায়া সরকার গঠন করে মিটাইতে চাই। এখন ছায়া সরকার কি করবে? আমরা দেখেছি জামাত ইসলামের যারা এমপি হয়েছে তারা প্রশ্ন তোলে জাতীয় সংসদে, প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী? যোগ্যতা এতটুকুই। তো এতটুকু যোগ্যতা দিয়ে কি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছায়া ভূমিকা পালন করা যায়? এতটুকু যোগ্যতা দিয়ে কি আসলে আপনার আইনমন্ত্রীর যোগ্যতা প্রমাণ করা যায়? যায় না। সুতরাং ছায়া সরকার গঠন করতেই পারে, কিন্তু যোগ্যতা সম্পন্ন লোক নিয়ে যদি করে আপত্তি নাই। কিন্তু আপনাদের যাদের এমপি বানিয়েছেন আমির হামজাদের, তাদের কি বিষয়ক মন্ত্রী বানাবেন? তিনি একজন কি বলবো, আমির হামজা তো একজন প্রকৃতপক্ষে একজন বিকৃত মনা মানুষ, এবং তাকে লম্পট লুচ্চা বললেও আসলে ভুল হবে না। তিনি ইন্ডিয়ান নায়িকাদের নিয়ে ওয়াজে বক্তব্য দেন, একজন বক্তা, ইসলামিক বক্তা। তিনি নাকি ওই রাশমিকা নাকি যেন রাশমিকা, তো রাশমিকার তিনি সবসময় স্বপ্নে দেখেন। তো এই যে ওয়াজে গিয়েও রাশমিকার যে আমির হামজারা স্বপ্ন দেখেন, সেই আমির হামজারা এই দেশের কি পরিবর্তন করবে? তিনি মানে মোটা মোটা ভুড়ি দেখেন সংসদে, কাদেরকে দেখেন? তিনি মা বোনদের ইজ্জত রাখেন না। এই আমির হামজা দেখলাম একটি ওয়াজ মাহফিলে আমাকে নিয়ে বক্তব্য দিয়েছে, এবং তিনি আমাকে এমন ভাবে বক্তব্য দিয়েছেন, আমাকে হত্যাযোগ্য করে তুলছেন। তো ওয়াজ মাহফিলে রাজনীতি করছে এরা, এরা জাতীয় সংসদের উপযুক্ত না। এরা আসলে ওই বলা যায় যে আমার মনে হয় আমির হামজারা পাড়ায় যদি কোনো সংসদ গঠন করে, খেলনা যেটা, হ্যাঁ, ওইখানে কিছুটা হয়তো তারা ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদের উপযোগ্য এই আমির হামজারা না। সুতরাং আমির হামজাকে যদি ছায়া ধর্মমন্ত্রী বানিয়ে দেয়, সে কি করবে? সে সারাক্ষণ ওই রাশমিকাদেরকে দেখবে, রাশমিকা, তাই তো? তো তাদেরকে আসলে দেখবে, এবং সংসদে আপনার এই যে উল্টা পাল্টা বক্তব্য দেখলাম জামাত ইসলামের, এবং হাসনাত আব্দুল্লাহরে দেখেন, হাসনাত আব্দুল্লাহ তো খুব বড় বড় বিপ্লবী, উন্নয়নের হিসাব দিচ্ছে। এই হাসনাত আব্দুল্লাহর একটি অডিও কয়েকদিন আগে আমি প্রকাশ করেছি। তিনি বারবার বলছেন যে আমি সবসময় কনফ্রন্টেশন এটা অ্যাভয়েড করেছি। হলপাড়ায় মিছিল যাক, মধুর ক্যান্টিনের সামনে দিয়ে মিছিল যাক, ছাত্রলীগ যেখানে সেখানে মিছিল যাক, আমি চাই নাই। ওরা তো গণ অভ্যুত্থান চাইনি, ওরা তো সেই 19 জুলাই ওরা তো হাসিনার মন্ত্রীদের সাথে বৈঠক করে এসেছিল। আজকে বড় বড় বিপ্লবী, তো এই বিপ্লবীরা হাসিনার বিপ্লবীদেরকে আপনি কি মন্ত্রী বানাবেন? কি ছায়া মন্ত্রী বানাবেন বলেন? হাসনাত এবং সার্জিস হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, তাহলে আওয়ামী বিষয়ক মন্ত্রী বানান, হাসনাত এবং সার্জিসকে ছায়ামন্ত্রী বানান, আওয়ামী বিষয়ক ছায়ামন্ত্রী। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন গরম গরম বক্তব্য দেয়, কিন্তু এই দুজন তো আওয়ামী লীগের লেসপেন্সার, এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য এই দুজন এমন কোনো চেষ্টা নাই, করে নাই। যে সময় ডিবির মানে হেফাজতে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং বাকের মজুমদারদেরকে রুমের মধ্যে বন্দি করে রেখে পিটাচ্ছে, ওই সময় হাসনাত এবং সার্জিস পুকুর পাড়ে জুস খাচ্ছে। জিজ্ঞেস করেন আপনি আসিফকে, জিজ্ঞেস করেন নাহিদকে, জিজ্ঞেস করেন মিথ্যা কথা বলতেছে কিনা। সংরক্ষিত মহিলা আসনে যিনি এমপি হয়েছে নুসরাত তাবাসসুম, তাকে জিজ্ঞেস করেন। আজকে গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাসটাই দেশের মানুষ জানে না। কিন্তু আপনি যে নাহিদ ইসলাম এদেরকে যে এত কিছু বলছেন, এদেরকে কিন্তু আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন তারাই নাকি এই যুগের জিন না। নাহিদ ইসলাম, এই যুগের ইকবাল হচ্ছে মাহফুজ আলম, এই যুগের মদদি সাদিক কায়েম। আপনি তাহলে আসলে কিভাবে এটা বিশ্লেষণ করবেন? আচ্ছা দেখেন, তিনি যাদের নাম বলেছেন, আমি জানি না আসলে পাকিস্তানের প্রতি তাদের এতে প্রেম কেন। কখনো কি জামাত এবং এনসিপি ক্ষমতায় গেলে তারা কি অখণ্ড পাকিস্তান বানাবে? তারা কি বাংলাদেশ নামক রাষ্ট্রকে রাখবে না? জামাত ইসলামকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি জামাত ইসলাম।
সেই হুমকি জামাত ইসলামের সাথে এনসিপি হাত মিলিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিরা হাত মিলিয়েছে। তার মানে আমার এখন সন্দেহ লাগছে যে জামাতের কাছে এনসিপি 100 কোটি টাকায় বিক্রি হয়েছে, যে কথা আমি আগেই বলেছিলাম। এখন তাহলে এই জামাত এবং এনসিপি মিলে কি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা, অখণ্ড পাকিস্তান গঠনের স্বপ্ন তাদের রয়েছে কিনা আমি জানতে চাই। সাদিক কায়েমের সাথে এত পীড়িত কেন? আমরা দেখেছি সাদিক কায়েমের সাথে আপনাদের কি দ্বন্দ্ব, সাদিক কায়েম আপনাদের বিরুদ্ধে পোস্ট করেছে, এখন সব এক হয়ে গেছেন না।